যে ওয়ারএফ একটা সময় বলিউড দাপিয়ে বেরিয়েছে, সেই ওয়ারএফ একেবারে শেষের পথে। আজকের ভিডিওতে থাকবে সেটা নিয়ে আলোচনা, ডিসকাশন। তো আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে ওয়ারএফের এখন যেগুলো চলছে, এক হচ্ছে স্পাই ইউনিভার্স, তারপরে হচ্ছে তারা তাদের ফ্র্যাঞ্চাইজি মার্দানি বলে, যার 3 ইনস্টলমেন্ট রিসেন্টলি রিলিজ করলো। তো আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে ওয়ারএফের যে স্পাই ইউনিভার্স, তার হচ্ছে সেটা অনেক নারকম ডামাডোল, অনেক রকম গণ্ডগোল চলছে। তো রিসেন্ট যেটা শোনা যাচ্ছে যে টাইগার ভার্সেস পাঠান ছবিটা নাকি শেলভ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে শাহরুখ, সালমান তারা তাদের ফিস কমাবে না, তারা যেটা বলেছে সেটা তারা তাদের জায়গায় স্টিক করে থাকছে আর কি, ঠিক আছে। অন্যদিকে আমরা শুনতে পাচ্ছি যে কখনো শুনছি যে পাঠান 2 হবে, শ্যুট শুরু হবে, আবার শুনছি যে সেটাও হবে না, হ্যান ত্যান, এবং আমি শুনতে পাচ্ছি আলফা ছবিটা নিয়ে নানা রকম কিছু শোনা যাচ্ছে। আলফা তো রিলিজ করার কথা ছিল হচ্ছে যে ক্রিসমাসে, সে আলফাও তো এলো না আর কি। শোনা যাচ্ছে যে সেটার মধ্যে নাকি আলী আর ববিদের মধ্যে ঝামেলা বেঁধে যাচ্ছে, নানা রকম কিছু শোনা যাচ্ছে আর কি। অন্যদিকে মার্দানি, সেই ছবিটাও মানে 3টা আর কি, সেই ছবিটা আন্ডার পারফর্ম করলো। তারপর হচ্ছে ধুম ফ্র্যাঞ্চাইজির কোনো খোঁজখবর নেই। তো ওয়ারএফ মোটামুটি এর উপরেই মানে জীবিত ছিল আর কি। এবার এটা নিয়ে আমার কি মত, ওয়ারএফ কি সত্যি শেষ হয়ে যাচ্ছে? এক কথায় বলতে গেলে হ্যাঁ, তারা শেষের পথে। এটা ওয়ারএফের শেষের শুরু, মানে এখনও শেষ হয়ে যায়নি, কিন্তু শেষের শুরু অলরেডি হয়ে গেছে আর কি, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যে আমি এক এক করে আসছি। প্রথম কথা হচ্ছে ওয়ারএফের এই স্পাই ইউনিভার্স। দেখুন, স্পাই ইউনিভার্সে কী কী ছবি হয়েছে? ওয়ার হয়েছে, পাঠান হয়েছে, টাইগারের 3টে সিনেমা হয়েছে, আর ওয়ার 2 এই ছবি হয়েছে আর কি। এর ব্যাপারটা হচ্ছে যদি ভালো করে দেখেন, দেখবেন যে পাঠানের মানে বহু সিন মিশন ইম্পসিবল ছাপা। তারপর ছবিগুলোর মধ্যে অত্যাধিক বাজে ভিএফএক্স, বাজে সিজির কাজ, তারপরে হচ্ছে একই পাকিস্তান প্রেম। আর ওয়ারএফের এই যে ছবিগুলো, যেগুলো কথা আমি বললাম, ওয়ার বলুন, ওয়ার 2 বলুন, ঠিক আছে, বা ধরুন পাঠান, এইগুলো সবই হচ্ছে সোর্স মেটেরিয়াল হচ্ছে হলিউডের কোনো ছবি। এই যে সিদ্ধান্ত তো বরাবরই টম ক্রুজের ছবি ঝেপে যাবে সিনেমা বানিয়েছে বরাবরই আর কি, ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে দেখুন, এখন মানুষ অনেক বেশি চালাক হয়ে গেছে। কোভিড টাইমে তারা ঘরে বসে ওটিটির সাবস্ক্রিপশন নিয়ে তারা অনেক কিছু দেখেছে, তাদের এক্সপোজার এখন অনেক অনেক বেড়ে গেছে। সুতরাং এখন তারা দেখেই বলে দেবে যে এই জায়গাটা কোথা থেকে নেওয়া নেয়, তারা সেটা দেখেই বলে দেবে আর কি, ঠিক আছে। তো সুতরাং এখন সায়েন্সের মধ্যে সত্যি বলতে কিছু নেই। আর এই যে পাঠান টাইগার কথা শোনা যাচ্ছে, পাঠান 2 বা টাইগার পাঠান শোনা যাচ্ছে, আপনাদের কি মনে হয় যে শাহরুখ খান এখন যে জায়গায় চলে গেছে, যে জায়গায় পৌঁছে গেছে, সে এখন ওয়ারএফে ফিরে গিয়ে সে কাজ করবে? কখনোই করবে না। দেখুন, সালমানের কথা আমি বলতে পারবো না, মানে এটা নিয়ে একটা সেপারেট ভিডিও হয়, সেটা আপনি কমেন্ট করে দেবেন ভিডিওটা আমি করবো কি না, যে ওয়ারএফের অবস্থা বেশি খারাপ না সালমানের অবস্থা বেশি খারাপ, ঠিক আছে। তো শাহরুখ তো ফিরবে বলে আমার কখনোই মনে হয় না, কারণ শাহরুখ অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি চালাক লোক আছে, অনেক চালু লোক আছে, সেই জানে যে এই ওয়ারএফের অবস্থা খুবই খারাপ, এখানে কোনো লাভ নেই, ঠিক আছে। তো স্পাই ইউনিভার্স বলতে গেলে এক প্রকার পুরো মানে ডেড, পুরোপুরি ডেড। এটা দাঁড়িয়েছিল পুরোটা যে শাহরুখ, সালমান দাঁড়িয়েছিল, কিন্তু এদের সরিয়ে দিলে, ঋত্বিক সরিয়ে দিলে ফ্র্যাঞ্চাইজির মধ্যে কিছু নেই। এই যে ওয়ার 2 ফ্লপ করলো, চললো না। কেন চললো না? ওয়ারএফ দোষটা পাচ্ছে জুনিয়র এন্টার, কারণ এন্টার যেহেতু সাউথ থেকে এসছে, এটা তেলেগু স্টার, বলিউডে কাজ করতে এসছে, তো চলো তাকে স্কেপগোট বানিয়ে দাও আর কি। বলছে যেটা বলা হচ্ছে, বলছে যে তাদের দাবি যেটা, যে জুনিয়র এন্টার নাকি ক্লাইম্যাক্স চেঞ্জ করতে বলেছিল। ভাই, ক্লাইম্যাক্স চেঞ্জ করে ছবি কিন্তু খারাপ হয়ে যায় না, ছবিটা তোমার এমনি খুব ভালো ছবি কখনোই ছিল না আর কি, ঠিক আছে। সুতরাং শুধুমাত্র এন্টার ক্লাইম্যাক্স চেঞ্জ করতে বললো বলেই তোমার ছবি খারাপ হলে এটা কখনোই হয় না। বাকি ছবিটা খুব ভালো ছবি ছিল কি, সেটা কিন্তু কখনোই ছিল না আর কি। সুতরাং অন্যের কাছে দোষ চাপিয়ে কোনো লাভ নেই, দোষ তোমাদের নিজেদের, সেটা নিজেরা স্বীকার করো। তো এটাতে গেল হচ্ছে ওয়ারএফের স্পাই ইউনিভার্সের কথা, যেটা আমার হিসাবে মানে এক প্রকার ডেড হয়ে গেছে বা
কোমায় চলে গেছে। এবার যদি আসি আমি মার্দানি ফ্র্যাঞ্চাইজির কথায়, দেখুন মার্দানি 1-2 আমার দারুণ লাগে, স্পেশালি মার্দানি 2তে বিশাল জেঠফার যে পারফরমেন্স ছিল সেটা আউটস্ট্যান্ডিং ছিল। তার ছিল খুব ভালো করেছিল, বিশাল জেঠফার পারফরমেন্স কিন্তু তার থেকেও আরও নেক্সট লেভেল ছিল। এবার মার্দানি 1 আর 2 সেটা কিন্তু অনেক বেশি একটা রুটের ছবি ছিল, অনেক রিয়েলিস্টিক ছবি ছিল। মার্দানি 3তে কী করলো, সেটাকে আরও বেশি মাসি করতে গিয়ে, আরও বেশি স্কেল আপ করতে গিয়ে ফ্র্যাঞ্চাইজিটা কিন্তু পুরো 12 বাজালো। মানে ওয়াইল্ডফায়ারের সুযোগ ছিল মার্দানি 3 এর মাধ্যমে একটা কিন্তু কামব্যাক করার, ঠিক আছে, যে একটা ভালো সময় দিয়েছি ফ্র্যাঞ্চাইজির মধ্যে, স্ট্যান্ডার্ডটা বজায় রেখেছি, সেটা তারা কিন্তু করলো না। শুধুমাত্র নিজেদের পাকামির জন্যেই ডিরেক্টর রাইটার চেঞ্জ করে দিল, অন্য ডিরেক্টর রাইটার আনলো, আরও স্কেল আপ করতে গেলো। ফ্র্যাঞ্চাইজির যে এসেন্স ছিল সেটা পুরোপুরি তারা ডিস্ট্রয় করে দিল। সুতরাং মার্দানি, আমি জানি এর পরের ছবি নিয়ে লোকের কতটা হাইপ থাকবে কি থাকবে না, কারণ যেহেতু মানে সেই এসেন্স নষ্ট হয়ে গেল, আমার মনে হয় সেটা এখন থাকবে বলে আর কি। তো দেখা যাক ফিউচার তারা কি করে না করে আর কি, কিন্তু আমার মনে হয় না যে সেরকমভাবে কিছু হবে বলে। এবারে আসবো হচ্ছে ধুম ফ্র্যাঞ্চাইজির বিষয়ে। ধুম 1 এসেছিল আই থিঙ্ক 2006 সালে এসেছিল। এবার ধুম 1 যখন এসেছিলো তখন আমি মোটামুটি অনেকটাই ছোট, তখন আমার বাড়িতে আমার দাদাও তখন ইউথ আর কি, ঠিক আছে, মানে সেও তখন একদমই ইয়ং। তখন আমরা তখন এই এমটিভি ভিটিভি সব দেখছি। আপনারা জানেন যে এমটিভির একটা খুব পপুলার শো ছিল এমটিভি রোডিস বলে, যেখান থেকে আয়ুষ্মান খুরানা উঠেছিল আর কি। এবার ধুম যখন এসছিল, ধুম একদম একটা কুল একটা স্টাইলিশ ফিল্ম ছিল, যেখানে যে চোরগুলোকে দেখানো হতো এই চোরদের কোনো ব্যাক স্টোরি থাকতো না। এই চোররা হচ্ছে চুরি করতে ভালোবাসে, এই চোরদের বৈশিষ্ট্য হচ্ছে চুরিটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যেতে চায়, এবং সেখানে একদম ঝাঁ চকচকে কালার গ্রেডিং, স্টাইলাইজেশন, চকমকে পোশাক, স্পোর্টস বাইক, হ্যান ত্যান এগুলো ছিল, সেগুলো দেখতে খুব কুল লাগতো। ধুম 2 ব্যাপারটাকে ঋত্বিক রোশন আসলো, ব্যাপারটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়া হলো। এবারে ধুম 1 ধুম 2 কিন্তু খুব ভালো ছবি ছিল এই জোনের মধ্যে আমি বলছি, কারণ ধুম 2 আর ধুম 1 লিখেছিল হচ্ছে বিজয় কৃষ্ণ আচার্য, আর ডিরেক্ট করেছিল হচ্ছে সঞ্জয় গাদভি। সঞ্জয় গাদভি এখন মারা গেছে। এখন ধুম 3 মধ্যে কী হলো, ডিরেকশন কাকে দিয়ে করানো হলো, বিজয় কৃষ্ণ আচার্যকে দিয়ে। এবার দেখুন, ভালো রাইটার হলেই সে যে ভালো ডিরেক্ট হবে এরকম কোনো কথা নেই। ধুম 3 এবং ওয়াইএফের ছবি থাগস অফ হিন্দুস্তান তার সবথেকে বড় এক্সাম্পল, ঠিক আছে। থাগস অফ হিন্দুস্তান তো পুরোটাই তো ওই জনি ডেপের পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান থেকে, সেখান থেকে ঝেপে ছবিটাকে বানানো হয়েছিল আর কি। ছবিটা একদমই হয়নি, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান একটা পুরো সস্তা একটা মানে কী বলবো একটা 3GB ভার্সন একটা হয়েছিল। এবারে এই ধুম 1 আর ধুম 2 ছিল অনেক বেশি একটা কুল, অনেক বেশি একটা স্টাইলিশ সিনেমা ছিল। ধুম 3 এর মধ্যে কী করলো, পাকামি মেরে যে এই চোরটার একটা ব্যাক স্টোরি দেওয়া হলো, যেটা খুবই বোকা বোকা, প্রেস্টিজ থেকে ঝেপে টুইস্টটাকে দেওয়া হলো, যেটা একদমই ওয়ার্ক করে না। দেখুন, প্রেস্টিজ অনেক বেশি একটা লেয়ার, একটা নুয়ান্স ছবি ছিল। প্রেস্টিজের ওই টুইস্টটা এর সাথে কখনোই কোনো দিক থেকেই যায় না, ঠিক আছে। তো নিজেদের দোষেই তারা এই ফ্র্যাঞ্চাইজিটার পুরো 12টা বাজিয়েছিল। তবে যদি আপনি দেখেন, যেটা দেখে আমার এখন মনে হয় যে অভিষেক বচ্চন তিনি নো ডাউট একজন ব্রিলিয়ান্ট অ্যাক্টার। আপনি যদি তার সরকার, গুরু, ঠিক আছে, এইসব কাজ ইউভা এগুলো দেখেন, যদি আর কি দেখবেন সেখানে তার পারফরমেন্স সত্যি দেখবার মতো ছিল, সে দারুণ অ্যাক্টার। বাট সে কিন্তু ওই ধুম ফ্র্যাঞ্চাইজির মধ্যে সে কিন্তু এখন শ্যুট কিন্তু করে না। উদয় চোপড়া সে তার কেরিয়ার পুরো দাঁড়িয়েছিল হচ্ছে, বেঁচেছিল হচ্ছে ওই কখন ওয়ারফেয়ার ধুমের একটা ছবি আসবে তার উপরে। কিন্তু যেটা দেখেন ধুম 3-তে আপনি উদয় চোপড়াকে দেখুন, তাকে দেখতে এজেড লাগছে, তাকে দেখতে আনফিট লাগছে, সে অবস্থায় খালি গায়ে হচ্ছে। তো সেগুলো টিয়া হবে না। এখন হলে এটা লোকে ট্রোল করতো যে যাকে দেখতে এজেড আনফিট লাগছে সেরকমভাবে খালি গায়ে হচ্ছে কী জন্যে। এবারে এই যে ধুম 4 নিয়ে নানা রকম আপডেট শোনা যায়। একবার শোনা গেল যে রণবীর কাপুর নাকি ভিলেন প্লে করছে, তারপরে খবর আসলো
যে ভিকি কৌশল সিদ্ধান্ত দেবেন নাকি পুলিশের রোলটা প্লে করবে, কোথায় দেবো না কি। রণবীর কাপুর তো স্টেটমেন্ট দিয়েছে যে আমি কিন্তু ধুমফুর কিন্তু সাইন করে ফেলিনি। আপনাদের মনে হয় রণবীর কাপুর যে জায়গায় পৌঁছে গেছে, যার রামায়ণ আছে, অ্যানিম্যাল পার্ক রয়েছে, লাভ অ্যান্ড ওয়ার রয়েছে, সে এই ধুমফুরের মতো ফ্র্যাঞ্চাইজি কোলাবরেট করবে, ধুমফুরের ছবিতে সে কাজ করতে যাবে? কখনোই করবে না। একবার রণবীর কাপুর কোলাবরেট করেছিল, শামশেরা করলো ওয়াইএফের সাথে, খুবই বাজে একটা সিনেমা, যেটা চলেনি। সে কখন কোলাবরেট করবে? সে নিজের জায়গায় পৌঁছেখানে আর কি। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে একটা সময় ওয়াইএফ শাহরুখকে ব্যাকিং করেছে, শাহরুখকে তুলেছে, ঠিক আছে, বুঝলাম। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে যতই আপনার মধ্যে ট্যালেন্ট থাকুক না কেন, বড় কোনো প্রফেশনালসে ব্যাকিং না থাকলে কখনোই সে জায়গায় পৌঁছানো যায় না, ঠিক আছে। কিন্তু আজকে শাহরুখ বলুন, রণবীর কাপুর বলুন, এরা নিজের জায়গায় পৌঁছে গেছে। এদের এখন কি সে জায়গায় আছে যে এরা এখন ওয়াইফকে গিয়ে বলবে যে আমাকে কাজ না, আমি কাজ করবো? প্রবলেমটা হচ্ছে না, প্রবলেমটা হচ্ছে যে এই যে আদিত্য চোপড়া লোকেরা না, এরা অ্যাকচুয়ালি পুরো যে ডিলিউশনে বাঁচে। এরা ভাবে যে দর্শক সে আগের মতো এখনও চুর রয়ে গেছে, ঠিক আছে, যে আগের মতো সময় এক্সপ্রেশন নেই, সুতরাং 10টা হলিউড ফিল্ম দেখে এখান সেখান থেকে ঝেপে আমি একটা কিছু বানিয়ে দেবো, দর্শক বুঝতে পারবে না, দর্শকটা গিলে নেবে, ঠিক আছে। যে বিদেশি লোকেশন হ্যান এর নামে যা খুশি তাই গোবর দেখিয়ে দেবো, লোকেশন দেখে নেবে, লোকেশনটা খেয়ে নেবে। ওই দিন এখন চলে গেছে। আফটার কোভিড, মানে কোভিড টাইমে আর কি, মানুষ ওটিটি সাবস্ক্রিপশন নিয়ে ঘরে বসে প্রচুর বিদেশি কন্টেন্ট সে কনজিউম করেছে। সুতরাং এখন সে একটা সিন দেখে বলে দেবে যে এটা কোথা যাবে, কোথা থেকে ছাপানো, সেটা তারা বলে দেবে। এখন দর্শক আদিত্য চোপড়া লোকেদের থেকে অনেক বেশি পরিমাণে চালাক হয়ে গেছে। এটা এদের লোকেদেরকে না বুঝতে হবে, এটা সেটা বুঝবে না, কারণ বললাম না, এরা হচ্ছে পুরোটাই ডিলিউশনে বেঁচে আছে। এবার প্রশ্ন হচ্ছে যে মানে এটাকে আর কোনো সলিউশন নেই? উত্তরে সলিউশন আছে, বা সেটা তারা কখনোই করবে না। সলিউশনটা কি? সলিউশন হচ্ছে, ভাই তুমি নতুন ডিরেক্টর রাইটার খোঁজো, একদম নতুন করে শুরু থেকে শুরু করো, ঠিক আছে। নতুন ছেলেমেয়ে নাও, নিয়ে কোনো বড় স্টারের পেছনে না ছুটে যে আমি একদম হাই স্পেকটেকল সিনেমা করব, একদম রুটেড সোশ্যালি রেলিভেন্ট সিনেমা করো, ভালো গল্প বলে মানে একটা ভালো সিনেমা করে আস্তে আস্তে করে আবার করে নিজেদেরকে একটা জায়গায় আগে আনো, ঠিক আছে। কিন্তু যেটা আমি বললাম সেটা আর কখনোই করবে না, কারণ এই আদিত্য লোকেরা এরা পুরোটা হচ্ছে ডিলিউশনে বাঁচে। এরা ভাবছে যে লোকে ওই একই জিনিস দেখবে, এটা কখনোই হবে না। সুতরাং কামব্যাকের কোনো সম্ভাবনা আমি দেখছি না। মানে আপনি ভাবুন, একটা সময় এই ওয়াইএফের মানে ইয়াশরাজ ফিল্মসের ইয়াশ চোপড়া, যার নামে এই প্রোডাকশন হাউসটা, একসময় ইয়াশ চোপড়া ভদ্রলোক কত দারুণ সিনেমা করেছেন। দিওয়ার করেছেন, কালা পাথর, ত্রিশূল, তারপর হচ্ছে মশাল, চাঁদনি, লম্হে, ঠিক আছে, কত সুন্দর সুন্দর সিনেমা করেছেন যেগুলো মানে এখন আমরা দেখি। দারুণ কাস্টিং করেছেন। এই দিওয়ার বলুন, কালা পাথর, মশাল, ত্রিশূল, এই ছবিগুলো আজও সোশ্যালি কতটা রেলিভেন্ট। সেখানে আজকে এই প্রোডাকশন হাউস আছে কী অবস্থা হয়ে গেছে, মানে সত্যি মানে ভাবতেও মানে খারাপ লাগে, অবাক লাগে ভাবতে আর কি, যে মানে শুধুমাত্র নিজেদের দোষে নিজের পাকামির ফলেই আজকে তাদের এই অবস্থাটা হয়েছে আর কি। তো যাই হোক, এটাই ছিল আমার আলোচনা এই ওয়াইএফের পুরো বিষয়টাকে কেন্দ্র করে। এটা আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই আলোচনাটা ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন, স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।